অতলান্তিকের অতল গভীরে, যেখানে মানুষের কোলাহল পৌঁছায় না, আর সূর্যের আলো হাজারো জলের স্তর ভেদ করে এক মায়াবী আবছালা তৈরি করে, সেখানে লুকিয়েছিল এক জাদুকরী রাজ্য, প্রবালদ্বীপ। এই রাজ্য ছিল জলপরী আর জলমানবদের এক সুরক্ষিত স্বর্গ। তাদের শহর গড়ে উঠেছিল জীবন্ত প্রবাল, অতিকায় ঝিনুক আর সমুদ্র শৈবালের নিপুণ কারুকার্যে। পান্না সবুজ আর ফিরোজা রঙের জলের নিচে মুক্ত সাদা বালির পথ ধরে হাজারো রঙের মাছেরা খেলা করত, আর রাতের আধারে জেলিফিশের ঝাঁক জীবন্ত লণ্ঠনের মতো মৃদু আলো ছড়িয়ে পথ দেখাত। এই জাদুকরী রাজ্যের প্রাণভোমরা ছিল রাজপ্রাসাদের কেন্দ্রে রাখা মহামুক্তা। এটি কোনো সাধারণ মুক্তা ছিল না। বলা হয় মহাসমুদ্রের আদিমাতা তিমি সৃষ্টির আদিতে সমুদ্রের সমস্ত প্রাণশক্তি একত্রিত করে নিজের হৃৎপিণ্ড ঢেকে এই মুক্তার জন্ম দিয়েছিলেন। এর ভেতর থেকে এক স্বর্গীয় সুর ভেসে আসত, এক সঙ্গীত যা প্রবালদ্বীপের জলকে বিশুদ্ধ রাখত, এখানকার অধিবাসীদের ম্যাজিককে শক্তিশালী করত এবং যে কোনো অশুভ শক্তিকে রাজ্যের সীমানা থেকে দূরে রাখত। এই সুরের নাম ছিল মুক্তার সুর, আর এই সুরের জন্যেই প্রবালদ্বীপ ছিল এক জাদুর নগরী। আমাদের গল্পের নায়িকা নীলাঞ্জনা ছিল এই রাজ্যেরই এক তরুণী জলপরী, যার কৌতূহল ছিল সমুদ্রের মতোই গভীর। তার চুল ছিল সমুদ্রের গভীরতম নীলের মতো ঘন, আর চোখ দুটো ছিল স্বচ্ছ ফিরোজা পাথরের মতো উজ্জ্বল। অন্য জলপরীরা যখন অলস বিকেলে গান গেয়ে বা ঝিনুকের মালা গেঁথে সময় কাটাত, নীলাঞ্জনা তখন তার প্রিয় সঙ্গী ঝিলিক নামের একটি ছোট্ট বুদ্ধিমান ডলফিনকে নিয়ে রাজ্যের সীমানা ছাড়িয়ে অন্ধকার খাদ বা পুরনো জাহাজের রহস্যময় ধ্বংসাবশেষের দিকে সাঁতরে যেত। তার মন চাইত অজানাকে জানতে, অনাবিষ্কৃতকে আবিষ্কার করতে। কিন্তু বেশ কিছুদিন ধরেই নীলাঞ্জনার সেই অনুসন্ধিসু মন এক গভীর উদ্বেগে ছেয়ে গিয়েছিল। প্রবালদ্বীপে চিরচেনা উজ্জ্বলতা যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। যে প্রবাল প্রাচীরগুলো একসময় রামধনুর সব রং ধারণ করত, সেগুলো এখন কেমন যেন ফ্যাকাশে আর প্রাণহীন। মাছেরা আগের মতো চঞ্চল নয়, জেলিফিশের আলোতেও যেন সেই স্নিগ্ধতা নেই। সবচেয়ে ভয়ের কথা, নীলাঞ্জনা বা নিজের ম্যাজিকেও এক অদ্ভুত দুর্বলতা অনুভব করছিল। জলস্রোতকে নিয়ন্ত্রণ করতে গেলে স্রোত এখন আর তার কথা পুরোপুরি শুনছিল না। একদিন বিকেলে সে তার প্রিয় বন্ধু শৈবালের সাথে কথা বলছিল। শৈবাল ছিল একজন বিচক্ষণ আর সাহসী জলমানব। রাজ্যের সীমানা পাহারা দেওয়াই ছিল তার কাজ। শৈবাল, তুমি কি কিছু লক্ষ্য করেছ? নীলাঞ্জনা তার উদ্বেগের কথা জানালো। আমার মনে হচ্ছে সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। মহামুক্তার সুরটা আগের মতো জোরালো নেই, কেমন যেন দুর্বল শোনাচ্ছে। শৈবাল তার ত্রিশূলটা বালিতে গেঁথে রেখে চিন্তিত মুখে বলল, তুমিও টের পেয়েছ? আমি ভেবেছিলাম এটা আমার মনের ভুল। গত কয়েকদিন ধরে আমি সীমানার কাছে কিছু অদ্ভুত ছায়ামূর্তি দেখেছি। তারা জলের সাথে এমনভাবে মিশে যায় যে ঠিকমতো বোঝাও যায় না। আর সমুদ্রের তাপমাত্রা, সেটাও যেন অস্বাভাবিকভাবে শীতল হয়ে গেছে। নীলাঞ্জনার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। সে জানত এই সমস্ত অশুভ লক্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মহামুক্তা। যদি মুক্তার সুরে কোনো সমস্যা হয়, তাহলে পুরো প্রবালদ্বীপের অস্তিত্বই সংকটে পড়বে। সে আর এক মুহূর্ত দেরি না করে রাজপ্রাসাদের দিকে সাঁতরে চলল। প্রাসাদটি ছিল একটা জীবন্ত, অতিকায় ঝিনুকের খলসের ভেতর তৈরি। প্রাসাদের রক্ষীরা নীলাঞ্জনাকে দেখে সম্মান জানালো, কারণ তার ঠাকুমা জ্ঞানদা ছিলেন রাজ্যের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী জলপরী। তিনি মহামুক্তার প্রধান রক্ষী এবং তার সুরের একমাত্র অনুবাদক। প্রাসাদের ভেতরে প্রবেশ করতেই নীলাঞ্জনার বুকটা ছ্যাঁত করে উঠল। মহামুক্তা যে স্ফটিকের বেদিতে রাখা ছিল, সেখান থেকে ছড়িয়ে পড়া নীল আলোর আভা আজ অনেক নিষ্প্রভ। আর সুরটা এত দৈবিল যে কান পেতে শুনতে হচ্ছিল। তাতে আনন্দের বদলে এক ধরনের হাহাকার, এক চাপা আর্তনাদ মিশেছিল। নীলাঞ্জনা দেখল তার ঠাকুমা বেদির সামনে চোখ বুজে বসে আছেন, তার মুখে গভীর উদ্বেগের ছাপ। ঠাকুমা, নীলাঞ্জনা আলতো করে ডাকল। জ্ঞানদা চোখ খুললেন। তার চোখে ছিল রাজ্যের ভবিষ্যৎ নিয়ে একরাশ আশঙ্কা। এসেছিস নীলা, আমি জানতাম তুই আসবি। তোর সংবেদনশীল মন এই বিপদ সবার আগে টের পাবে। কি হয়েছে ঠাকুমা? মহামুক্তার এই অবস্থা কেন? এর সুর এমন কান্না ভেজা শোনাচ্ছে কেন?
নীলাঞ্জনার গলায় ছিল আকুতি। জ্ঞানদা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, এক অশুভ শক্তি ধীরে ধীরে আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে নীলা। বহু যুগ আগে মহাসমুদ্রকে গ্রাস করতে চেয়েছিল এক অন্ধকার শক্তি, তার নাম বরুণাসুর। সে চাইতো সমুদ্রের সমস্ত প্রাণশক্তি শোষণ করে নিজেকে অমর করতে। তখন আদিমাতা তিনি এই মহামুক্তার জন্ম দিয়ে সেই অন্ধকারকে বিতাড়িত করেছিলেন। কিংবদন্তি আছে বরুণাসুর পুরোপুরি ধ্বংস হয়নি, তাকে সমুদ্রের গভীরতম এক খাদে বন্দী করা হয়েছিল। আমার ভয় হচ্ছে হাজার হাজার বছর পর সেই বন্দিদশা ভেঙে সে আবার মুক্ত হয়েছে। মহামুক্তার এই ম্লান আলো আর দুর্বল সুর তারই প্রমাণ। নীলাঞ্জনার শরীর ভয়ে শীতল হয়ে গেল। বরুণাসুরের গল্প সে ছোটবেলায় রূপক কথা হিসেবে শুনেছিল, কিন্তু আজ সেই রূপক কথা তার রাজ্যের দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। তাহলে আমরা কি করব ঠাকুমা? আমাদের কি কোনো উপায় নেই? নীলাঞ্জনার দিকে স্থির চোখে তাকালেন জ্ঞানদা। তার দৃষ্টিতে ছিল একই সাথে ভয় এবং আশা। উপায় একটিই আছে, কিন্তু সেই পথ অত্যন্ত কঠিন এবং বিপদসংকুল। মহামুক্তার শক্তিকে পুনরায় জাগিয়ে তুলতে হলে 3টি প্রাচীন সামুদ্রিক উপাদানের প্রয়োজন: পাতালপুরীর প্রজ্ঞার শঙ্খ, রাক্ষসী গিরিখাতের সাহসের প্রবাল, আর মায়াবনের সৃষ্টির শৈবাল। এই 3টি উপাদান ছাড়া মহামুক্তাকে বাঁচানো যাবে না। তিনি নীলাঞ্জনার কাঁধে হাত রেখে বললেন, এই অভিযান সহজ নয় নীলা, কিন্তু প্রত্যেকটি জায়গায় রয়েছে ভয়ঙ্কর বিপদ। কিন্তু জ্ঞানদার কথা শেষ হবার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করেই মহামুক্তাটি তীব্রভাবে কেঁপে উঠল। তার ভেতর থেকে শুধু সুর নয়, এক তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক আর্তনাদ বেরিয়ে এলো, যা পুরো প্রবালদ্বীপকে কাঁপিয়ে দিল। প্রাসাদের ছাদ থেকে ঝুরঝুর করে প্রবালের গুঁড়ো খসে পড়তে লাগলো। নীলাঞ্জনার জ্ঞানদা দেখল প্রাসাদের বাইরে জমাট বাঁধা অন্ধকার থেকে এক কুচকুচে কালো সাপের মতো ছায়া হস্ত ধেয়ে আসছে। রক্ষীরা তাদের ত্রিশূল দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই ছায়া অশরীরী হওয়ায় সমস্ত আক্রমণ ভেদ করে সোজা মহামুক্তার দিকে এগিয়ে গেল। না! জ্ঞানদা চিৎকার করে উঠলেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই কালো ছায়া হস্ত সজোরে মহামুক্তার গায়ে আঘাত করল। ক্র্যাঁ! হৃৎপিণ্ড চিরে যাওয়ার মতো এক শব্দ হলো। মহামুক্তার মসৃণ গায়ে এক লম্বা ফাটল দেখা গেল। যে ক্ষীণ সুরটুকু এতক্ষণ শোনা যাচ্ছিল সেটা এক মুহূর্তে থেমে গেল। যে ম্লান নীল আলোটুকু বিচ্ছুরিত হচ্ছিল সেটাও দপ করে নিভে গেল। আর তার সাথে সাথেই ঘটল আসল বিপর্যয়। প্রবালদ্বীপে জুড়ে নেমে এলো এক অনন্ত কবরের নিস্তব্ধতা। হাজার হাজার বছর ধরে যে সুর রাজ্যকে বাঁচিয়ে রেখেছিল তা থেমে গেল। জেলিফিশের আলো নিভে গেল। প্রবাল প্রাচীরের শেষ রংটুকু মিলিয়ে গিয়ে ধূসর পাথরে পরিণত হলো। যে মাছরা একটু আগে সাঁতার কাটছিল তারা স্থির হয়ে পাথরের মতো নিচে পড়তে শুরু করলো। প্রাসাদের জীবন্ত ঝিনুকটিও যন্ত্রণায় সংকুচিত হতে শুরু করলো। পুরো প্রবালদ্বীপ এক মুহূর্তে তার সমস্ত প্রাণ, সমস্ত ম্যাজিক, সমস্ত আলো হারিয়ে ফেলল। এক জীবন্ত স্বর্গ পরিণত হলো এক শীতল অন্ধকার সমাধি ক্ষেত্রে। নীলাঞ্জনা স্তব্ধ হয়ে দেখছিল। তার নিজের শরীর থেকেও যেন শক্তি বেরিয়ে যাচ্ছিল। সে অনুভব করল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই শুধু মহামুক্তার উপর আক্রমণ নয়, এ হলো তাদের অস্তিত্বের উপর আক্রমণ। জ্ঞানদা ফাটল ধাওয়া নিষ্প্রাণ মুক্তাটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠলেন, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু নীলাঞ্জনার ফিরোজা রঙের চোখে তখন ভয়ের বদলে জ্বলে উঠল এক আগুন। সে তার ঠাকুমার দিকে ফিরে তাকালো। তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো দৃঢ়। না ঠাকুমা, এখনো সব শেষ হয়নি। এখন থেকেই আসল লড়াই শুরু হলো। সে জানে এখন আর মহামুক্তাকে বাঁচানোর প্রশ্ন নয়, এখন তাকে একটি মৃতপ্রায় রাজ্যকে পুনরুজ্জীবিত করতে হবে। কিন্তু সে জানে না মহামুক্তার সুর থেমে যাবে বরুণাসুরের শক্তি কতটা বেড়ে গেছে আর বাইরের পৃথিবী এখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেও জানে না যে ছায়াহস্তটি এই ধ্বংসযজ্ঞ ঘটালো সেটি মাত্র একটি সতর্ক বার্তা ছিল। আসল অন্ধকার তখনও তার পূর্ণ শক্তি নিয়ে অপেক্ষা করছিল। প্রবালদ্বীপের আলো নিভে গেছে, সুর থেমে গেছে। এখন কেবল নিকষ কালো অন্ধকার আর এক জলপরীর অদম্য সংকল্প। তার যাত্রা কি আদৌ সম্ভব, নাকি এই অন্ধকারই প্রবালদ্বীপের অন্তিম নিয়তি? আজকের পর্ব এতটুকুই। আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমরা দ্বিতীয় পর্ব আনার উৎসাহ খুঁজে পাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।